সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ঘাটালে নতুন চেয়ারম্যান শঙ্কর দলুইকে সরিয়ে এবার ঘাটালে নতুন চেয়ারম্যান দেব সংঘাতে সরল শঙ্কর দলুইকে সরিয়ে নতুন চেয়ারম্যান। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলায় নতুন চেয়ারম্যান শঙ্কর দলুইয়ের বদলে নতুন চেয়ারম্যান রাধাকান্ত মাইতি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কালীঘাটে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে যেদিন বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই এই শঙ্কর দলুইকে বৈঠকে সতর্ক করা হয়। এবার দেব সংঘাতে সরল শঙ্কর দলুইকে সরিয়ে নতুন চেয়ারম্যান তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার নতুন চেয়ারম্যান রাধাকান্ত মাইতি। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই ঘটনার পর কি এটা বলা যায় যে ঘাটালে দাঁড়াচ্ছেন ফের দেব? দেখো, দেবের যে অনীহা, সেই অনীহা যে কাটতে চলেছে সেটা গতকালের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং কালকে আমরা সন্ধ্যাবেলা জানিয়েছিলাম যে বরফ গলতে শুরু করেছে এবং দেবকে দল যে দায়িত্ব দেবে, বলা ভালো, দল যে দায়িত্ব দেবে মানে দেবকে যেখানে দল দাঁড় করাতে চাইবে, দেব সেখানে নির্বাচনে লড়ার ক্ষেত্রে তার যে কোনো বাধা নেই সেটা কার্যত তিনি বুঝিয়ে দিয়েছিলেন। এবং সে কারণে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি গতকালকেও করেন। সেখানে তিনি বলেন যে তিনি রাজনীতি থেকে সরে যেতে চাইলেও রাজনীতি তাকে সরে দেওয়ার মতো জায়গা করে দিচ্ছে না। ফলে এটা পরিষ্কার যে দেব লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তিনি লড়াই করতে চলেছেন। কালীঘাটের যে বৈঠকের রেফারেন্স তুমি তমশ্রী টানছিলে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তিনি উল্লেখ করেছিলেন যে দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, ভালো কাজ করছে, তাকে যেন বিরক্ত না করা হয়, তাকে যেন সমস্যায় যাতে না ফেলা হয়। এই যে বিরক্ত করা, সমস্যায় ফেলাই, এই গোটা বিষয়টাই যেটা নিয়ে উদ্রেক হয়েছিল বা তৈরি হয়েছিল, তার কারণই ছিল হচ্ছে যে শঙ্কর দলুইকে ঘিরে প্রাক্তন বিধায়ক ঘাটালের, এবং যেটা খবর ছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছিল যে তার গোষ্ঠীর লোকজনদের সাথে দেবের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত নেতারা বা সেখানকার যারা ব্যক্তিরা রয়েছেন তাদের একটা দূরত্ব তৈরি হয়, তারা বিভিন্ন কাজে সমস্যা তৈরি করেন এবং সেই সমস্যা এতটাই প্রকট হতে শুরু করে যে দেব গোটা বিষয়টা নিয়ে ভীষণ রকম বিরক্ত হন এবং সেই বিরক্তের বিষয়টা তিনি দলের শীর্ষ নেতৃত্বকে বিভিন্ন রকমভাবে বুঝিয়ে দিয়েছিলেন। যদিও পরিস্থিতি যে জায়গাতে গিয়ে পৌঁছে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবের শেষ কয়েকদিনের যে সোশ্যাল মিডিয়া পোস্ট, তার যে সংসদে তার শেষ দিনের যে বক্তব্য, সেখানে সেই বিষয়টা স্পষ্ট হতে শুরু করে। তৃণমূল কংগ্রেস যে এই যে জট কাটানোর যে চেষ্টা করছে সেটা বুঝতে পারা যায়। সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘ সময়ের বৈঠক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি চলে যান। সূত্রের খবর, সেখানেই দেবকে আশ্বস্ত করা হয়েছিল যে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন দল সেটা খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তারপরই আজকে দেখতে পাওয়া গেল যে ঘাটাল সাংগঠনিক জেলার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে বদল করে দেওয়া হলো। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে দেব লোকসভা নির্বাচনে কার্যত লড়াই করছেন, বলা ভালো হয়তো ঘাটাল আসন থেকে তিনি লড়াই করতে চলেছেন। এছাড়া যে বা যারা এই ধরনের বিরক্ত তৈরি করে আসলে সাংগঠনিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অন্দরেই সমস্যা তৈরি করবেন, তাদেরকে যে দল কোনো পদে রাখবে না, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করবে, এর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসও সেই বার্তা দিয়ে রাখলো। তমশ্রী, আমি এই জায়গা থেকে একটা বিষয় একটু জানতে চাইবো যে দেবের মতো স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর দিকে কাদা ছোড়ার জন্যই কি এই পদক্ষেপ নিল দল? অবশ্যই তাই। দেব স্বচ্ছ ভাবমূর্তির, দ্বিতীয়ত হচ্ছে দেব কে মুখ হিসেবে ব্যবহার করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃতীয়ত হচ্ছে দেবের মতো মুখ যদি বা দলে থাকা সাংসদ তিনি যদি ক্ষোভ প্রকাশ করেন যে দলের অন্দরে থাকা কোনো ব্যক্তির জন্য তার কাজ করতে অসুবিধা হচ্ছে, সেটা আরো কতকগুলি জায়গাতে সংক্রামিত হওয়ার মতো একটা বিষয় থাকে এবং সেটা লোকসভা নির্বাচনের আগে প্রচারই হোক বা সাংগঠনিক বিভিন্ন কাজই হোক, সেটা অত্যন্ত ভালো ইঙ্গিত বহন করবে না। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই দেবের এই মন্তব্য বা দেবের এই বক্তব্যকে, দেব যে অভিযোগগুলো তুলে ধরছিলেন কার্যত, সেগুলোকে যে দল গুরুত্ব সহকারে বিবেচনা করছে, ভাবনা চিন্তা করছে এবং তার যে ব্যবস্থা গ্রহণ করছে, সেটার ছবি ফুটে উঠলো এবং সে কারণেই হচ্ছে নতুন সাংগঠনিক চেয়ারম্যানকে নিয়ে আসা হলো। ফলে যে বা যারা বিভিন্ন জায়গাতে সংগঠনের কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবেন এবং যারা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছেন, যাদের কাজ নিয়ে কোনো সংশয় নেই, তাদেরকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করবেন, তৃণমূল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, কাউকে রেয়াত করবে না, সেই বার্তাও এর মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হলো হচ্ছে নতুন চেয়ারম্যান ঘোষণা করার মধ্যে দিয়ে। বেশ আবির, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। দেব তৃণমূলের তারকা সংসদ, বেশ কয়েকদিন ধরেই ঘাটালের সাংসদ দেবকে নিয়ে জল্পনা। নানা জল্পনার মধ্যেই শনিবার মমতা দেব বৈঠক, অভিষেকের সঙ্গেও মিনিট 40-এর বৈঠক। বৈঠকের পরেই বরফ গলার ইঙ্গিত।
আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। শনিবার বিকেলে তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে যান দেব। মিনিট 20 বৈঠক হয় দুজনের। সূত্রের খবর, দেব বলেন, আপনি দলের শীর্ষ নেত্রী, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে চলব। এর আগে এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান ঘাটালের তৃণমূল সাংসদ। অভিষেক ও দেবের মধ্যে প্রায় 40 মিনিট কথা হয়। সেখানে অভিষেক বলেন, আপনার নানা কথায় ও সোশ্যাল মিডিয়া পোস্টে নানা রকমের জল্পনা তৈরি হয়েছে। আপনি কি লোকসভা ভোটে লড়তে অনিচ্ছুক? তখন ঘাটালে দলের স্থানীয় স্তরে কিছু সমস্যার কথা উল্লেখ করেন তৃণমূলের তারকা সাংসদ। তারপরই দেব বলেন, দল যা করতে বলবে আমি তাই করব। দল যদি প্রার্থী হতে বলে তবে আমি অবশ্যই ভেবে দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। দল আমাকে বিভিন্ন সময়ে সাহায্য করেছে, এতে আমি দলের প্রতিও কৃতজ্ঞ। আমাকে পেশাগত কারণে বিভিন্ন সময়ে ব্যস্ত থাকতে হয়। মন থেকে বলছি, আমি সংসদীয় এলাকার জন্য সব সময় ভাবি। এলাকার মানুষ যাতে সুবিধা পান সেদিকেও আমার নজর থাকে। কেউ কেউ আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, এটা ঠিক নয়। যেসব কথা রটিয়ে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ ভুল। দল গোটা বিষয়টি খতিয়ে দেখুক। এর আগে দেব প্রথমবার গত বছরের ডিসেম্বরে বুঝিয়ে দেন 24-এ আর তিনি ভোটে লড়তে চান না। আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে। তারপর জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে কালীঘাটে একটি বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে দেবকে নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। বৈঠকে দেব বলেন, আমার কিচ্ছু বলার নেই। দল যা নির্দেশ দেবে আমি পালন করব। এতে জল্পনা তৈরি হয়, তাহলে কি এবারও ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দেব? এরই মাঝে কদিন আগে একই সঙ্গে 3 প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ। এতে তারকা সাংসদকে নিয়ে নতুন করে জল্পনা। এর কদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দেব। লোকসভায় নিজের আসনে বসে ছবি তুলে পোস্ট করেন। ইংরেজিতে লেখেন আর কয়েক ঘন্টা, সঙ্গে ভালোবাসার ইমোজি। এরপরেই লোকসভায় দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ ভাষণ দেবেন। আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন মিটে যায়, যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। পরে সেদিনই একই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঘাটালবাসীকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব। এতেই দেবকে নিয়ে জল্পনা আরও বাড়ে। সেদিন সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরে অবশ্য পদত্যাগের জল্পনায় জল ঢালেন দেব, তবে বুঝিয়ে দেন নিজের অবস্থানে তিনি অনড়। এই পরিস্থিতিতে শনিবার মমতা ও অভিষেকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক ঘাটালের তৃণমূল সাংসদের। বৈঠকে বরফ গলার ইঙ্গিত। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। নিউজ 18 বাংলা। পয়লা ফেব্রুয়ারি নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখিয়েছিলাম, যে ছবি আপনারা দেখছেন রায়গঞ্জের ছবি, যেখানে স্থানীয়কে প্রার্থী করার দাবিতে দণ্ডি কেটেছিলেন বিজেপি নেতারা। আজ সেই রায়গঞ্জে বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার। রায়গঞ্জে বিজেপি সাংসদদের বিরুদ্ধে এবার পোস্টার। দণ্ডির পর এবার পোস্টার। দেবশ্রী চৌধুরীকে বহিরাগত বলে পোস্টার। রায়গঞ্জ শহর জুড়ে পোস্টারের রীতিমতো চাঞ্চল্য। সরাসরি চলে যাব, মুক্তা রয়েছে আমার সঙ্গে, মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, এর আগে যে বিজেপি নেতারা দণ্ডি কেটেছিলেন তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল, আজ যারা পোস্টার ফেললেন তারা কারা? দেখো তমসী, তোমাকে বলে রাখি, এর আগে আমরা দেখেছি যে রায়গঞ্জের ভূমিপুত্র চাই সামনে রেখে কিন্তু প্রতিবাদ করেছিল, এবং যারা প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী তারই নেতৃত্বে দণ্ডি কেটে কিন্তু রায়গঞ্জ বকুলতলা থেকে শুরু করে বিদ্রোহী মোড় পর্যন্ত দণ্ডি কেটে কিন্তু এই প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি করছেন যেন সামনের লোকসভা নির্বাচনে যে যারাই প্রার্থী হোক না কেন রায়গঞ্জ থেকে যেন ভূমিপুত্র করা হয়। তবে আমরা দেখছি যে আজ সকাল থেকে যে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার পড়েছে বিজেপি চাই, কিন্তু দেবশ্রীকে নয়। এই পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহর জুড়ে এবং উত্তর দিনাজপুর জেলাতে। এটা নিয়ে তৈরি হয়েছে টানাপড়েন বিভিন্ন রাজনীতিকে। তবে বেশ মুক্তা, বিরোধীরা মূলত তৃণমূল ভয় পেয়েছে বিজেপিকে, রায়গঞ্জবাসীকে, জেলাবাসীকে বিভ্রান্ত করার জন্য
এই ধরনের পোস্টারিং করেছে। এই ধরনের বিজেপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর কাজ কারা করছে আমরা ট্রেস করতে পারলেই তার বা তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংগঠনিকভাবে আমরা আইনি পদক্ষেপ নেব। হ্যাঁ, এটা সরাসর মিথ্যা কথা। তৃণমূলের প্রয়োজন পড়ে না। এদের গোষ্ঠীর দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে, যার ফলশ্রুতি হিসাবে আপনারা দেখেছেন কয়েকদিন আগেই এদের এক্স বিজেপির সভাপতি তিনি দেবশ্রী ম্যাডামের বিরুদ্ধে তিনি দণ্ডি কেটেছেন রায়গঞ্জ শহরের বুকে তার অনুগামীদের নিয়ে, যাতে দেবশ্রীকে ক্যান্ডিডেট না করা হয়, এবং সেটাকেই তারা বাস্তবায়িত করবার জন্য, কারণ তারা জানে তাদের এমপি দেবশ্রী কোনো কাজ রায়গঞ্জের জন্য করেনি। দেবশ্রী চৌধুরী 5 বছর কিছুই করে, সামনে ভোট আসছে, প্রচারে আলোর জন্য আজকে দেবশ্রী চৌধুরী চাই না, আমরা লোকাল লোক চাই। এটা হলো ওনাদের সভাপতি, জেলা সভাপতি করছেন সব প্রচারে আলোর জন্য, আর দেবশ্রী চৌধুরীর নাম এবং জেলা সভাপতির নাম আসার জন্যই। কিন্তু মানুষ তৃতীয়ব্যক্তি হয়েছে জেলা বিজেপির প্রতি, মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল বিজেপিকে, সেই জন্য এবার বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করবে আমাদের জেলায়। শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার, তাকে সকালে দল থেকে সাসপেন্ড, সন্ধে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ। অন্যদিকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সিংকেও গ্রেফতার করা হয়েছে। দুজনকেই আজ আদালতে পেশ করা হয়। দুজনেরই একদিনের জেল হেফাজতের নির্দেশ। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ, সন্দেশখালীতে গ্রেফতার তৃণমূলের উত্তম সর্দার। একই অভিযোগে পুলিশের জালে জেলার বিজেপি নেতা বিকাশ সিং। বুধবার থেকে উত্তপ্ত ছিল সন্দেশখালী। শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তার মধ্যে একজন জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার। এছাড়াও তিনি সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি এবং দলের অঞ্চল সভাপতি। বুধ থেকে শুক্র টানা 3 দিন শাহজাহান ঘনিষ্ঠ এই 2 নেতার গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত থাকে সন্দেশখালী। শনিবার সকালে উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। দলগত তদন্তে মানুষ যা অভিযোগ করেছিল তার পরিপ্রেক্ষিতে সেই দলগত তদন্তের রিপোর্ট আজকে 12টায় জমা পড়ে। তার পরিপ্রেক্ষিতে দল সিদ্ধান্ত নিয়েছে ওকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হবে। তৃণমূল সাসপেন্ড করে শনিবার সকালে, আর শনিবার রাতেই গ্রেপ্তার উত্তম সর্দার। দাদা, দল সাসপেন্ড করেছে আপনাকে, তারপরে গ্রেপ্তার, কি বলবেন? যেটা ভালো মনে করেছে সেটা করেছে, যেটা ভালো মনে করেছে সেটা করেছে। স্থানীয় সূত্রে দাবি, রাজনীতিতে উত্তমের উত্থান 2017 সালে। সে বছরই তাকে সন্দেশখালী 2 ব্লকের সভাপতি করে তৃণমূল। অল্প দিনেই শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদের কাছের লোক হয়ে ওঠেন উত্তম। অভিযোগ, জমি দখল করে ভেড়ি তৈরি থেকে উত্তম মধ্যম দেওয়া কিছুই বাদ দিতেন না উত্তম ও তার দলবল। নিজের মুরগির খামার এবং মাছের ভেড়িও তৈরি করে ফেলেন উত্তম সর্দার। এই উত্তম ও শিবুকে গ্রেপ্তারের দাবিতেই বুধবার থেকে লাঠি ঝাঁটা হাতে পথে নামেন মহিলারা। তখন থেকেই বেপাত্তা উত্তম। শনিবার সকালে ছবিটা পাল্টায়, উত্তমকে সাসপেন্ড করে তৃণমূল, তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তমের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংকে। বিকাশ সিং বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আহ্বায়ক এবং প্রাক্তন সভাপতি। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে এই বিজেপি নেতাকেও শনিবার গ্রেফতার করে পুলিশ। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, সব ফাঁসানো হচ্ছে, ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? টিএমসি ফাঁসাচ্ছে, টিএমসি ফাঁসাচ্ছে। নিউজ 18 বাংলা।
শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু এখনো অধরা শিবু হাজরা এবং শেখ শাহজাহান। পুলিশের এই পদক্ষেপে আশ্বস্ত সন্দেশখালী, তবে তারা চাইছেন এই দুজনকেও গ্রেফতার করা হোক। বুধবার থেকে গরম সন্দেশখালী। অবিলম্বে আমাদের শিবু হাজরাকে অ্যারেস্ট করতে হবে। শনিবার শেষমেশ গ্রেপ্তার। যেটা ভালো মনে করেছে সেটা করবে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে শনিবার গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। এতে বিক্ষোভকারীদের অনেকেই আশ্বস্ত, তবে তারা চান তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তৃণমূল জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাও যেন রেহাই না পান। খুশি তো আরো খুশি হবো, আরো যদি করে গ্রেপ্তার করছে করুক, ওই শাহজাহান শিবু হাজরা গ্রেপ্তার হোক, তারপরে আরো খুশি হবে আমরা। খুশি তো অবশ্যই হয়েছি, শুধু উত্তম সর্দার কেন, এখনো যে শিবু হাজরা আছে যিনি এখানকার সবকিছু নিয়ে নেওয়ার থেকে মেন, ওনাকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ বেশি খুশি হতে পারবো না। ভাঙচুর, আগুন, মহিলাদের বিক্ষোভ। বুধবার থেকে সন্দেশখালী ক্ষোভে ফুঁসছিল, দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয়। শুক্রবার থেকেই অ্যাকশনে পুলিশ। সন্দেশখালীতে জারি করা হয় 144 ধারা। সাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানাচ্ছি যে 144 ধারা জারি করা হয়েছে। শনিবার হয় পুলিশের রুট মার্চ, চলে ড্রোনে নজরদারি। শনিবারই গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে। এরপরেই ধীরে ধীরে ছন্দে ফেরার পথে সন্দেশখালী। রবিবার খুলেছে দোকানপাট, বসেছে বাজার। আস্থা ফেরাতে এদিনও এলাকায় টহল দেয় পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। সন্দেশখালীর বেশ কয়েকদিন ধরে যে ত্রিমণি বাজার, সেই বাজার কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল, এবং আজকে থেকে বলা চলে একেবারে পুলিশে আশ্বস্ত করার পরে 144 ধারা জারি হওয়ার পরে এবং অভিযুক্ত যার নামে অভিযোগ ছিল গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু ধীরে ধীরে দোকানপাট ইতিমধ্যেই খোলা শুরু করেছে। মাছের বাজারে কিন্তু দেখা যাচ্ছে এইভাবেই ভিড় জমি সাধারণ মানুষজন, এবং তারা অনেকটাই খুশি। হ্যাঁ, দোকানপাট খুলছে, এখন মোটামুটি ভালো আছে। আমরা শান্তি চাইছি, আবার কি, আমরা স্বাভাবিক যেরকম ছিল ওরকম হলেই মানুষের ভালো হয়, এটাই মোটামুটি। এখন তো দেখছি, এই তো এসছি, দেখছি তো খুলছে। হ্যাঁ, এখন ঠিক আছে, দেখছি তো, বেরিয়ে এলাম তো, অসুবিধা হলো না। নিউজ 18 বাংলা। গত বুধবার থেকে সন্দেশখালীতে যে পরিস্থিতি আমরা দেখেছিলাম গঞ্জগোলা, সেই গঞ্জগোলে প্ররোচনা শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরার এই অভিযোগে পদক্ষেপ করল পুলিশ। বাঁশদ্রোণীতে গ্রেফতার সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার, আর এর প্রতিবাদে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ সিপিআইএম-এর। বুধবার থেকে সরগরম সন্দেশখালী। শনিবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু শিবপ্রসাদ হাজরা এখনো বেপাত্তা। এই শিবপ্রসাদের অভিযোগের ভিত্তিতেই রবিবার গ্রেফতার সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার। বুধবার লাঠি ঝাঁটা হাতে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। সেদিন রাতেই আগুন ধরানো হয় শাহজাহানের অনুগামী শিবপ্রসাদ হাজরার মুরগির খামারে। শুক্রবার ওই তৃণমূল নেতার আরও একটি মুরগির খামারে আগুন ধরানো হয়। পুড়ে খাক হয়ে যায় জেলিয়াখালীর 4টি ফার্ম। জেলা পরিষদের তৃণমূল সদস্য শিবপ্রসাদ হাজরা। শুক্রবার তাঁর জেলিয়াখালীর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই শিবপ্রসাদের অভিযোগের ভিত্তিতে রবিবার প্রথমে আটক করা হয় সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে। তারপর গ্রেফতার। বাঁশদ্রোণী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অন্যায়ের প্রতিবাদে সন্দেশখালীর মানুষ একজোট হবে, ঐক্যবদ্ধ লড়াইয়ে সন্দেশখালীর যে মাটি, সেই মাটিতে আবার প্রাক্তন বিধায়ককে গ্রেফতারির প্রতিবাদে এদিন সকাল থেকে বাঁশদ্রোণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিআইএম-এর নেতা কর্মীরা। সন্দেশখালী নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীরা এখন দল বেঁধে যাচ্ছে সন্দেশখালীর উদ্দেশ্যে।
এদিন সেই পথে এগোন সিপিআইএম এর মীনাক্ষী মুখোপাধ্যায়, কিন্তু ন্যাজাটে পুলিশ তাঁকে আটকে দেয়। 144 ধারা জারি রয়েছে এই কারণ দেখিয়ে সন্দেশখালী যেতে বাধা দেয়। এরপরেই শুরু হয়ে যায় বচসা। রবিবার সিপিআইএম নেতা গ্রেফতার। এর আগে শনিবার গ্রেফতার করা হয় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সিংকে। এ নিয়েও হাওয়া গরম। আমাদের বিকাশ সিংহ ওখানে লোকসভার কনভেনার, আমাদের বহু পুরনো নেতা, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। তো সেটাই করবে, কারণ শাহজাহানের পয়সায় তারা পালিত হয়, লালিত পালিত হয়। মানে সম্পূর্ণভাবে ইললিগাল, অনৈতিক কাজ করছে পুলিশ। তারা চেয়েছিল সন্দেশখালীকে কেন্দ্র করে অশান্তির আগুন জ্বালাতে, কিন্তু প্রশাসন এবং পুলিশ তারা ব্যবস্থা নিয়েছে, 144 ধারা করেছে এবং সেক্ষেত্রে রং দেখে হচ্ছে না। সে তৃণমূল কংগ্রেসেরই হোক, বিজেপিরই হোক, আইএসএফ এরই হোক, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির রাগ হবেই। তাদের যে ষড়যন্ত্র, তাদের যে কুপরিকল্পনা, তারা যে এর সঙ্গে যুক্ত ছিল এই গন্ডগোলের সঙ্গে, তাদের নেতা গ্রেপ্তার হওয়াতে সেটাও সামনে আসলো। নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরিতে এবার দেখাবো পাখি বাঁচাতে পাখির বাসা তৈরি। গাছের ওপর বাসা, সেই বাসা তৈরি করেছেন মানুষে। ধনেশ পাখি বাঁচাতে পাখির বাসা তৈরি, উদ্যোগী বন দফতর। ধনেশ পাখি, ইংরেজি নাম হর্নবিল। অনেকেই বলেন ভালোবাসার পাখি। ভালোবাসার মরশুমে এই পাখির জন্য বাসা তৈরি করল বন দফতর। প্লাইউডের তৈরি বাক্স, এটা কৃত্রিম পাখির বাসা। ধনেশ পাখির জন্য এই বাসা তৈরি করেছে বক্সার টাইগার রিজার্ভ। গাছের উপরে পাখির কৃত্রিম বাসা রেখে এসেছেন বনকর্মীরা। এবং এই যে হর্নবিল আছে সে খুব স্পেসিফিক, মানে কি যেটা এরা নিজের পার্টনারের সাথে থাকে, তো এরা সারা জীবন ওদের পার্টনার কোনোদিন চেঞ্জ হয় না। একটা খুব অদ্ভুত এক ধরনের একটা বিহেভিয়ার এই পাখি। তো সেই হিসাবে যেহেতু সংখ্যা আস্তে আস্তে করে বাড়ছে, তো এইটা দেখেই আমরা এটা প্ল্যানিংটা করলাম কি যদি আমরা কৃত্রিমভাবে আরও যদি আমরা বাসা বসাতে পারি তাহলে আমরা আরও সংখ্যাটা বাড়াতে পারবো। একসঙ্গে দুজন, জঙ্গলে আমরণ, এটাই ধনেশ পাখির বেঁচে থাকার নিয়ম। বড় ঠোঁট, অন্য পাখির তুলনায় চেহারাও বড়। একসঙ্গে দুই পাখি থাকবে, তাই বড় বাসা দরকার। সব দিক ভেবেই ধনেশ পাখির বাসা তৈরি করেছে বন দফতর। বিশেষজ্ঞদের মতে 35 থেকে 40 ফুট উঁচু গাছে বাসা বাঁধে ধনেশ পাখি। বড় পাখির বাসার জন্য মোটা গাছের দরকার। বিভিন্ন কারণে বক্সার জঙ্গলে ধনেশ পাখির বাসার উপযুক্ত গাছ কমেছে। সমস্যায় পড়ছে ভালোবাসার পাখি হর্নবিল, তাই কৃত্রিম বাসা তৈরির উদ্যোগ। এই হর্নবিল তারা গাছের কোটরে বাসা বাঁধে। সেই বাসা বাঁধতে গেলে পরে ওই কোটরে ধনেশ পাখি, মেয়ে ধনেশ পাখিটা ডিম পাড়ে এবং ডিম পাড়ার পরে সবচেয়ে একটা মানে রিমার্কেবল ব্যাপার হচ্ছে ও বাচ্চাটাকে তা দেয় এবং ছেলে ধনেশ পাখিটা ওর কোটরের মুখটা গোবর মাটি টাটি দিয়ে লেপে দেয়। শুধু একটা ফুটা থাকে, সেই ফুটা দিয়ে ঠোঁট বের করে, আর ছেলে ধনেশ পাখি এসে সেই মেয়ে ধনেশ পাখিকে খাইয়ে দেয়। এবং যতদিন পর্যন্ত না ডিম ফুটে বাচ্চা হচ্ছে ততদিন কিন্তু ভিতরেই থাকে। তাই এইরকম ওদের সাইজটাও অনেক বড়। এই সাইজ অনুযায়ী যে কোটর, সেই কোটরগুলো বক্সা বনাঞ্চলে উঁচু উঁচু বৃক্ষের অপ্রতুলতার জন্যই খুব সম্ভবত এই সমস্যাটা হচ্ছে এবং তার জন্য একটা কৃত্রিম ব্যবস্থা তারা করেছেন। আপাতত 4টি ধনেশ পাখির জন্য 2টি কৃত্রিম বাসা তৈরি করা হয়েছে। মানুষের তৈরি বাসা পাখিদের পছন্দ হলে আরও কৃত্রিম বাসা তৈরি করবে বন দফতর। কিন্তু কৃত্রিম এই বাসায় আদৌ ধনেশ পাখি ঘর বাঁধে কিনা সেটাই এখন পরীক্ষা নিরীক্ষার বিষয়। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।